দেখুন, তদন্ত যেদিকেই যাক না কেন, তদন্তকারী সংস্থা যেদিকেই নিয়ে যাক না কেন, আলটিমেট একটা কথা মাথায় রাখতে হবে যে এই তদন্ত আমরা কখনোই নারদা সারদার তদন্তের পরিণতি হতে দেব না। এখান থেকে সরাসরি প্রমাণ পাওয়া যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিটি সংগঠিত করতে কি কি ভূমিকা পালন করেছে, এবং সেই ভিডিও দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা, তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করার মতো যথেষ্ট মেটেরিয়াল রয়েছে বলে আমি মনে করি। দেখুন, এক কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী যখন পোস্ট করেছেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন? তাকে আগে বিবৃতি দিতে বলুন, তারপরে আমি যা বলার নিশ্চিতভাবে বলবো। আমি তো বলছি, আমি আগেও বলেছি, এখনো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা চরিত্রই করুক না কেন, তিনি জেলে যাবেন। তিনি পার্টির নাম্বার ওয়ান। তিনি মাঝে মাঝে অভিনয় করে এসে বলবেন আমি কিছু জানতাম না। এ কেউ বিশ্বাস করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলে যাবেন? নিশ্চিতভাবেই যাবেন। হ্যাঁ, তিনি চেষ্টা করছেন তার জেল যাত্রাটা ডিফার করার। দেখুন, তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই, তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে। এবং দেখুন, এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে মানুষের মনে, এই ঘটনা সেই প্রশ্নের যে ওঠা তার সংখ্যা বাড়াবে। দ্বিতীয় কথা বলি, তিনি জামিন পেয়েছেন কিন্তু তিনি এখন বাড়ি ফিরছেন না। এক অদ্ভুত পরিস্থিতি। জামিন পেলেন কিন্তু বাড়ি ফেরা হলো না। সিবিআই তদন্ত করছে, ইডি মামলায় এখনো পর্যন্ত তিনি জামিন পাননি, ফলে ইডিও তদন্ত করছে। আশা করব যে ইডি অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে তাকে যেখানে রাখা উচিত সেখানেই রাখবেন এবং ট্রায়াল কমপ্লিট করবেন। এদিনের শুনানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, এই গোটা মামলায় এখনো পর্যন্ত সিবিআই ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরুই করতে পারেনি। সেই বিষয়টা আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এখানেও কি খেলা হয়ে গেছে বলে আপনার মনে হয়? না, দেখুন, এই ধরনের মন্তব্য করাটা সঠিক হবে না, কিন্তু এটা তো অবশ্যই বলবো যে সিবিআই বা ইডি যেই তদন্ত করুক না কেন, সেই তদন্তকারী সংস্থার দায়ী থাকে সেই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া। তদন্ত প্রক্রিয়া যদি সঠিকভাবে না চালিয়ে নিয়ে যান, তাহলে কিন্তু মানুষের মনে বেশ কিছু প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। সিবিআই বা ইডি, তাদের উপর মানুষ ভরসা রাখবেন, এটাই স্বাভাবিক, রাখা উচিত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা যদি ভরসার যোগ্য পাত্র না হয়ে উঠতে পারেন, তার জবাব ইডি এবং সিবিআইকেই দিতে হবে। তিহার থেকে তবে কি এবার বরণ করে কেষ্টকে বাংলায় আনার প্রস্তুতি শুরু হলো তৃণমূলের? সে তৃণমূল কি করবে, বরণ করবে না বর্জন করবে, সেটা তৃণমূলের বিষয়। কিন্তু তৃণমূল কংগ্রেসে খুব স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলরা তো বারবার বরণ হয়েছেন। যখন তিনি বলেন প্রশাসনের উপর বম মারো, তখনও মুখ্যমন্ত্রী তার হয়ে গলা ফাটান, বলেন যে ওর মাথায় অক্সিজেন কম যায়। ফলে তিনি বারবার তৃণমূল কংগ্রেস দ্বারা বরণ হয়েছেন। তো যদি ভবিষ্যতে কোনোদিন তিনি জেল থেকে ছাড় পান, নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস তার উপযুক্ত সম্মান প্রদর্শন করবে। তার কারণ তো তারা বলেই দিয়েছে বীরভূমের বাঘ নাকি। দল দল না চিড়িয়াখানা বোঝা মুশকিল। কেউ বীরভূমের বাঘ, কেউ সন্দেশখালীর বাঘ, কেউ হয়তো বা বরানগরের বাঘ, কেউ কামারহাটির বাঘ, কেউ হয়তো মালদার চাঁচলের বাঘ। সব বাঘ ভাল্লুক নিয়েই তো এই তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গার বাঘরা সব আছে। ফিরদৌস, কেষ্টমণ্ডলের এই যে জামিন মঞ্জুর হয়, এটা কি কিছুটা স্বস্তির অক্সিজেন দিল তৃণমূল সরকার? একদমই না। দেখুন, একদিন না একদিন জামিন পাবে। তো তার মানে এটা কি যে এরা চুরি করেনি? জামিন পাওয়ার অর্থ এই নয় যে বেসিক্যালি তারা তাদের বিরুদ্ধে যে থাকা অভিযোগ, সেই অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন। জামিন পাওয়া, এটা একটা বলতে পারেন যে এই মামলা চলাকালীন তার সে বাইরে থেকে আসবে, কিন্তু ট্রায়াল প্রক্রিয়ায় বা এই তদন্ত প্রক্রিয়ায় তাকে সহযোগিতা করতে হবে। ভবিষ্যতে যখন ট্রায়াল শুরু হবে তাকে সহযোগিতা করতে হবে। তাকে এই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সেটা যদি প্রমাণ হয় যে হ্যাঁ তিনি অপরাধী, তিনি তার শাস্তি পাবেন। কিন্তু এই জামিন পাওয়া মানে তিনি অপরাধী নন, এটা বলাটা ঠিক নয়। আবার যতক্ষণ পর্যন্ত তিনি প্রমাণিত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি ইনোসেন্ট, এটা তো মানে ক্রিমিনাল প্রিন্সিপাল।
এগুলো জুরিসপ্রুডেন্স, কিন্তু তার অর্থ এই নয় যে তৃণমূল কংগ্রেস একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসে চোর ছিল, তৃণমূল কংগ্রেসে চোর রয়েছে, আর তৃণমূল কংগ্রেসে চোর থাকবে। তৃণমূল কংগ্রেস এবং চোর প্রায় সমার্থক, তৃণমূল কংগ্রেস নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। ওদের দলে অনুব্রতরা থাকবে, শওকতরা থাকবে, পার্থরা থাকবে, মানিকরা থাকবে। তখন পার্থকে চিনতে পারবে না, আবার কিছুক্ষণ পরেই চিনতে পারবে। ওদের এইসব চেনা অচেনার খেলা চলতে থাকে। এরপরে কি আরো যারা যারা জেলে আছে সেই তালিকাটা তো দীর্ঘ, সেই তাদের কি বরণ করে বাড়ি ফেরানোর পালা? তৃণমূল কংগ্রেস কি করবেন সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবেন, কিন্তু এই যে সুযোগ কম, মানে এই যে যারা আছে তাদের বরণ বরণ করে বাড়ি ফিরিয়ে যারা নিয়ে যাবেন, যারা বরণ ডালা নিয়ে আসবেন, তারা আবার বরণ ডালা নিয়ে আসে, তারা আবার ঢুকে গেলে তো মুশকিল। জেলের গেটে যারা আসবেন ধরুন বরণ ডালা নিয়ে, তাদের মধ্যে তো অনেকেই ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। গেটের এপারে ডালা নিয়ে আসবেন, ওপারে আবার ঢুকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। ফলে ওদের কজন ডালা নিয়ে আসবে সেই নিয়ে সন্দেহ আছে। আর নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের খুবই ঘনিষ্ঠতা ছিল। তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে এই প্রমাণ পাওয়া গিয়েছে। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন মামলায় কলকাতা হাইকোর্টে সেই তথ্যই তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু এই দুজনই নয়, এদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়েরও আর্থিক দুর্নীতির সরাসরি যোগ মিলেছে বলেও বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খেলা কি এখানেই শেষ হয়ে গেল? এরপরে না, আর কোনো শেষে বাঁকা নেই তার? খেলা, এটা খেলা তো না, এটা বিচার প্রক্রিয়া। দেখুন, বিচার প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে, বিশেষ করে তদন্তকারী সংস্থা, তার হয়ে যিনি সওয়াল করবেন, তারা উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে তারা আদালতের সামনে তাদের বক্তব্য পেশ করবেন। সেই বক্তব্য পেশ করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই তারা প্রমাণ দেবেন যে কেন এই ধরনের হোয়াইট কলার অফেন্ডারদের জেলের রাখতে হবে। তার কারণ হচ্ছে অত্যন্ত পরিষ্কার, এরা যদি বাইরে আসে তাহলে কিন্তু এরা যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার করতে পারে, উইটনেসদের ভয় দেখাতে পারে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, এদের তো বৃহৎ ভূমিকা রয়েছে। এই বৃহৎ ভূমিকাটা সেটা আদালতের সামনে তুলে ধরা এবং তদন্ত করতে করতে এই ভূমিকাগুলো আনার্থ হবে। এই ক্ষেত্রেও হয়েছে। এক্ষেত্রে যেমন হয়েছে ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, বা ধরুন এই কালীঘাটের কাকুর ক্ষেত্রে। কিন্তু আমার একটা ইন্টারেস্টিং জিনিস এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে যে ইডির প্রেস রিলিজ, যেখানে লিপস অ্যান্ড বাউন্স নামক একটি কোম্পানির কথা লেখা থাকলো, কালীঘাটের কাকু বলে যিনি আপনি যাকে বলছেন সেই সুজয় কৃষ্ণ ভদ্রের কথা লেখা থাকলো, আর একজনের কথা লেখা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন ইডির স্ট্যান্ড কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে, সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে ইডিকে। একদমই। এর আগে আমরা ফিরদৌসা বহুবার শুনেছি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি বারংবার বলেছেন তার যে বস সেই মাথা অব্দি কোনোদিন পৌঁছতে পারবে না তদন্তকারী সংস্থা। সে ব্যাপারে ডিলেমার পর ডিলেমা আমরা দেখছি। কোন দিকে যাবে তদন্ত? দেখুন, তদন্ত যেদিকেই যাক না কেন, তদন্তকারী সংস্থা যেদিকেই নিয়ে যাক না কেন, আলটিমেট একটা কথা মাথায় রাখতে হবে যে এই তদন্ত আমরা কখনোই নারদা সারদা তদন্তের পরিণতি হতে দেব না। তার কারণ আমরা প্রথম থেকেই চেয়েছিলাম কোর্ট মনিটর তদন্ত, এবং সেই জন্য কোর্ট মনিটর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, এবং সেই নির্দেশ আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপহোল্ড হয়েছে। এখন যদি কেউ মনে করেন যে কোর্ট মনিটর তদন্ত, সেই তদন্ত চলছে, তো নিশ্চিতভাবেই তদন্তকারী সংস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদালত তো আর তদন্ত করবে না, কিন্তু আদালত তদন্তে মনিটর করবে। এই ক্ষেত্রে তদন্তকারী সংস্থাকে আমি বলবো অতি দ্রুততার সঙ্গে আপনারা এই বিষয়গুলো করুন, না হলে কিন্তু মানুষও ফেড আপ হয়ে যাচ্ছে। তার কারণ মানুষজন দেখছে যে উপযুক্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা বেশ কিছু বিষয়ে ল্যাকোনা দেখাচ্ছেন, বিশেষ করে যখন এই নাম্বার 1 নাম্বার 2 এর জায়গায় চলে আসছে। এই আপনার এই ভিডিওটি ইউটিউবে আপলোড হবে, এই ইউটিউবে এমন অনেক ভিডিও পাওয়া যাবে এখান থেকে সরাসরি প্রমাণ পাওয়া যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতিটি সংগঠিত করতে কি কি ভূমিকা পালন করেছে, এবং সেই ভিডিও দিয়েই
মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা, তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করার মতো যথেষ্ট মেটেরিয়াল রয়েছে বলে আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাক পাননি। কেন পাননি, কিসের জন্য পাননি, তার উত্তর দিতে হবে উপযুক্ত যারা যারা ব্যক্তি আছেন তাদের প্রত্যেককে, বিশেষ করে তদন্তকারী সংস্থাকে তো বটে। পাইলট ছাড়া কার সাথে গোপন মিটিং এ মুখ্যমন্ত্রী কোনো তথ্য আছে আপনার কাছে? আছে তাও বলছি না, নেই তাও বলছি না। আমার কাছে তো অনেক তথ্যই থাকে, সেই জন্যই বললাম আছে তাও তাও বলছি না, নেই তাও বলছি না। দেখুন, এক কেন্দ্রীয় মন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী যখন পোস্ট করেছেন, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছেন? তাকে আগে বিবৃতি দিতে বলুন, তারপরে আমি যা বলার নিশ্চিতভাবে বলবো। আমি তো বলছি, আমি আগেও বলেছি, এখনো বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা চরিত্রই করুক না কেন, তিনি জেলে যাবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো। তার কারণ, এই দুর্নীতিটি সংগঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনি বলতে পারেন, তার মানে ছত্র ছায়ায় এই দুর্নীতিটি সংগঠিত হয়েছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পার্টির নাম্বার ওয়ান, তিনি মাঝে মাঝে অভিনয় করে এসে বলবেন আমি কিছু জানতাম না। এ কেউ বিশ্বাস করবে? কমিটি তৈরি করে দেওয়া আপনার, পার্থকে তৈরি করা আপনার, পার্থ অর্পিতা চিনলো আর আপনি পার্থকে চিনলেন না, এ কেউ বিশ্বাস করবে? পার্থ অর্পিতা পেয়েছে, অর্পিতাকে চিনতে পেরেছে, আর আপনি পার্থকে চিনতে পারলেন না। পাশে সারাদিন আপনার পাশে বসে ক্যাবিনেট বৈঠক করলো, দল চালালো, এত কিছু করলো, আপনি এত দায়িত্ব দিলেন, আর কিছু করতে চিনতে পারলেন না? এটা হতেই পারে না। সেই জন্য আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেলে যাবেন, নিশ্চিতভাবেই যাবেন। হ্যাঁ, তিনি চেষ্টা করছেন তার জেল যাত্রাটা ডিফার করার, তিনি চেষ্টা করছেন সেটা একটু পিছিয়ে দেওয়া যায়। আমাদের দর্শকরা ফিরদৌস যেরকম আপনি বললেন একটু আগে যে কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এই বিভিন্ন জাজমেন্ট নিয়ে, এ প্রসঙ্গে না, জাজমেন্ট নিয়ে দেখুন, আদালতের সামনে যা তথ্য আসবে সেই তথ্যের উপর ভিত্তি করে আদালত নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থার কাজ তদন্ত করা। এখন তারা সঠিক করছে তদন্ত না বেঠিক করছে নাকি অন্য কিছু করছে, সেটা তদন্তকারী সংস্থা বলতে পারে। আমি এটুকু বলতে পারি যে তৃণমূল কংগ্রেসকে ধোয়া তুলসী পাতা কেউ মনে করবে না। তারা অনেক সময় দেখছে কিচ্ছু হবে না, সব খেলা হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আপনারা যে যাই বলুন না কেন, ওই যে খেলা হয়ে গেছে, দেখুন বিচার ব্যবস্থা বা এই রাজনৈতিক ব্যবস্থা, যারা নিজে এটাকে খেলা মনে করেন, আমি তাদের সঙ্গে সহমত নয়। নিশ্চিতভাবে অনেকে চেষ্টা করেন যে রাজনৈতিকভাবে একটু আশ্রয় নিয়ে, রাজনীতির আশ্রয় নিয়ে এই দুর্নীতি করার। এই পুরো দুর্নীতিটি সংগঠিত হয়েছে মূলত রাজনীতির আশ্রয়ে। ফলে রাজনীতির আশ্রয়ে থেকে তারা এই দুর্নীতি থেকে বাঁচতে চাইবেন, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যাদের উপরে দায়িত্ব ন্যস্ত আছে তাদেরকে প্রমাণ করতে হবে তারা কতটা আশ্রয় দেবেন বা দেবেন না, তারা কতটা নিরপেক্ষভাবে পুরো বিষয়টি তারা দেখবেন, পুরো বিষয়টি পরিচালনা করবে, এটা তাদের উপর নির্ভর করছে।